ফুল সজ্জার ঘরে বসে আছে অবনী। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে তার। আপাত মস্তক ভয়ে থরথর করে কাঁপছে। ভয় পাবে নাই বা কেন? তার বিয়ে তো অন্য সকলের মতো স্বাভাবিকভাবে হয়নি। এমনকি অবনী ভাবেওনি বিয়ে খেতে এসে বিয়ের পিঁড়িতে কনে হিসেবে নিজেকে বসতে হবে। বাবার প্রাণের প্রিয় বন্ধুর সম্মান রাখতে বিয়ের পিঁড়িতে বসতে হলো তাকে। আজকের দিনটি এতটাই খারাপ অবনীর জন্য যে আজকের দিনটি তার সারা জীবনের অমঙ্গল ডেকে এনেছে। হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পার্ট পেতে কমেন্ট বক্সে গিয়ে লিংকে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই গল্পটা এখন থেকে ওই চ্যানেলেই নিয়মিত আসবে। ধন্যবাদ সবাইকে। এমন একজনের সাথে অবনীর বিয়ে হয়েছে যে কিনা অবনীর জনম জনমের শত্রু, যার সাথে অবনীর সাপ আর বেজির মতো সম্পর্ক। এমনকি লোকটি স্বপ্নেও অবনীর পিছু ছাড়ে না। নিজের এক্স বসের সাথে বিয়ে না হয়ে যদি একটা রিস্কাওয়ালার সাথে বিয়ে হতো তাহলেও অবনী অনেক সুখে থাকতো। বিয়ে হয়েছে কিনা এমন একজনের সাথে যে রোজ রোজ অবনীকে অফিসের সকলের সামনে ডিরেক্টলি ইনডিরেক্টলি অলওয়েজ ইনসাল্ট করত। এমনকি একদিন অফিসের সকলের সামনে অফিস থেকে চলেও যেতে বলেছে। তাই অবনীও রাগে দুঃখে লজ্জায় আর অফিসে যায়নি। কিন্তু আজ সেই অসভ্য রাক্ষস লোকটাকেই বিয়ে করতে হলো তার, তাও আবার পরিস্থিতির শিকার হয়ে। আর বিয়ের পাত্র যে তার এক্স বস সেটা জানতে পারলো কবুল বলার আগ মুহূর্তে। কিন্তু গুরুতর ব্যাপার হলো তার এক্স বস মানে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিক আরশ খান এখনো জানেই না যে অবনী তার বউ। তাই তো অবনী ভাবছে রুমে এসে আরশ যখন বউয়ের জায়গায় তাকে দেখবে তখন কেমন রিয়াকশন দেবে। তার মধ্যে আরশ বিয়েটা করতে চায়নি। পরিবারের সম্মান আর দাদুর আদেশ রক্ষার্থেই মত দিয়েছে বিয়েতে। কিন্তু বিয়ের কনে হিসেবে যে অবনী ছিল তা যদি বিন্দুমাত্র আজ করতে পারত তাহলে বোধহয় বিয়ে আর মৃত্যুর মধ্যে যদি দুটো অপশন দেওয়া হতো আরশ নির্দ্বিধায় মৃত্যুকেই বেছে নিত। আরশের অফিস থেকে চলে আসার পর অবনী আরশকে কত অভিশাপই না দিয়েছিল। যেমন আরশ কাজ নিয়ে ওভার পজিটিভ, তাই অবনী দোয়া করত আরশের যাতে একসাথে ৩-৪টা বাচ্চা হয়। বাচ্চা পয়দা করতে গিয়ে যেন ওর বউয়ের অকাল মৃত্যু হয়। বউয়ের শোকে আর এতগুলো বাচ্চার অত্যাচারে যাতে আরশের জীবন তেনা তেনা হয়ে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস! আছে নিজেই কিনা অপ্রত্যাশিতভাবে আরশ খানের বউ হয়ে গেল। অবনী এসব ভেবে নিজে নিজেই বলছে, বাই এনি চান্স যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার অভিশাপটা কবুল করে নেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। নিজে দেয়া অভিশাপে নিজেই ফেঁসে যাব। ইস, বিয়েতে রাজি হওয়ার আগে কেন পাত্রের নামটা জিজ্ঞেস করলাম না। আল্লাহ গো, আমি আমার অভিশাপ ফিরিয়ে নিচ্ছি, তুমিও মাফ করে দাও প্লিজ। এত অল্প বয়সে আমার নিষ্পাপ প্রাণটা নিও না। আমি যদি এত সকালে মরে যাই ওই আরশ খানকে জব্দ করবে কি? তারপর অবনী আবার নিজে নিজেই বলল, ধুর অবনী, তুই কত বোকা রে, শুধু শুধু টেনশন করছিস। তুই তো অভিশাপ দিয়েছিস ওই বজ্জাত বসের যেন বউয়ের যেন বাচ্চা পয়দা করতে গিয়ে মারা যায়। এমনি এমনি তো মরতে বলিসনি। আর তোর সাথে তো এই লোকের জীবনে ভালো করে দুটো কথাই বলা হবে না, আর বাচ্চা পয়দা তো দূরেরই কথা। ফ্ল্যাশব্যাক। আমজাদ আলমের একমাত্র মেয়ে অবনী, পুরো নাম অবনীকা অবন্তী। মধ্যবিত্ত পরিবারের মেয়ে অবনী, কোনোভাবে সংসার চলে। অবনীর বাবা অনেক কষ্ট করে অবনীকে পড়াশোনা করিয়েছে। অন্যদিকে আমজাদ আলমের প্রাণপ্রিয় বন্ধু চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক হাসান চৌধুরী, কোটি কোটি টাকার মালিক। কিন্তু একটা সময় ঠিক তার উল্টো ছিল। আমজাদ আলম ছিলেন বিশাল ধন সম্পদের অধিকারী, আর হাসান চৌধুরী কোনো রকমের সংসার চলতেই হিমশিম খেয়ে যেত। কিন্তু নিয়তি আজ তাদের দুজনকে দুদিকে নিয়ে গেল। একজনকে করে দিল পথের ভিখারি আর অন্যজনকে বানিয়ে দিল কোটিপতি। আমজাদ আলম আর হাসান চৌধুরী বাল্যকালের বন্ধু, কিন্তু এরই মাঝে বহু বছর তাদের মাঝে কোনো কথা হয়নি। একদিন হাসান চৌধুরী রিজু অটো মোবাইল ফোন ওয়ার্কশপে গিয়েছিল গাড়ি ঠিক করার টাকা দিতে। আমজাদ আলম হাসান চৌধুরীর কাছে গিয়ে বলল, স্যার, আপনার সবগুলো গাড়ি রেডি, আপনি চেক করে নিতে পারেন। কথাটা বলে সামনে তাকাতেই দুজন দুজনকে দেখে চমকে যায়। হাসান চৌধুরী অবাক হয়ে বলে, আমজাদ না? আমি আমজাদ। আপনি হাসান না? না মানে আপনার নাম? আমি হাসান, তোর বন্ধু হাসান। কথাটা বলে আমজাদ আলমকে জড়িয়ে ধরল। আমজাদ আলম হাসান চৌধুরীকে নিচের থেকে ছাড়িয়ে বলল,
আপনার জামা কাপড় ময়লা লেগে যাবে। কি আপনি আপনি করছিস? আমাকে আবার কবে থেকে আপনি বলা শুরু করেছিস? হ্যাঁ, জামা কাপড়ে ময়লা হোক, মন তো ময়লা হবে না। কথাটা বলে হাসান চৌধুরী আমজাদ আলমকে বুকে টেনে নিলেন। আরে কি করেছিস? লোকে দেখলে কি বলবে? লোকে দেখলে বলবে এক বন্ধু তার আরেক বন্ধুকে যথাযথ মর্যাদা দিচ্ছে, কিন্তু তুই এইভাবে এই অবস্থায় কেন বন্ধু? আমাদের জীবনের মাঝে মাঝে এমন অপ্রত্যাশিত কিছু থাকে যা আমাদের ভাবনার বাইরে। আমারও তাই হয়েছে। সবই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, কিন্তু তোর এরকম অবস্থা কি করে হলো বন্ধু? তোর মনে নেই, তোকে বলেছিলাম না আমার যাবতীয় সহায় সম্পত্তি বন্ধক রেখে আমি ব্যাংক থেকে 400 কোটি টাকা লোন নিয়েছিলাম জাহাজ কিনতে। জাহাজ কিনেছিলাম ঠিকই, কিন্তু আসার পথে জাহাজটি ডুবে যায়। সেই সাথে ডুবে যায় আমার সব স্বপ্ন। এক মুহূর্তেই আমি পথের ফকির হয়ে যাই। দেনার দায় আমার জেল হয়ে যায়। জেল থেকে বেরিয়ে ভেবেছিলাম তোর কাছে আসবো, কিন্তু কিন্তু কি? আমেনার হার্ট অ্যাটাক হয়। আমেনা মারা যাওয়ার পূর্বে একটি কন্যা সন্তান জন্ম দিয়ে যায়। তোর মেয়ে হয়েছে? কোথায় তোর মেয়ে? আছে, অনেক কষ্টে মেয়েকে পড়াশোনা করিয়েছি। মেয়েটার চাকরির পর আমার কষ্ট কিছুটা কমেছিল, কিন্তু কিছুদিন আগে চাকরিটা ছেড়ে চলে আসে। বলছিস কি রে, তুই আমার কাছে এলি না কেন? এসেছিলাম, কিন্তু তোর সেই ঠিকানায় তোকে পেলাম না। হ্যাঁ, ঠিকানা পরিবর্তন করে চলে গেলাম চট্টগ্রামে। সেখান থেকে ধানমন্ডি, বানানি আর গুলশান নিজের বাড়ি। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছিলাম, কিন্তু মালিক যে তুই তা ভাবতে পারিনি। হ্যাঁ, এখন তুই আর আমার পার্টনার হয়ে আমার সাথে ব্যবসা করবি। সরি, আই ডোন্ট নিড ইউর হেল্প। বাট হোয়াই? অ্যাম আই নট ইয়োর ফ্রেন্ড? ইয়েস, উই দে বোথ অফ ফ্রেন্ড, বাট বন্ধু শুধু বন্ধু হয়ে থাকলেই সম্পর্ক মজবুত থাকে না, না হলে ফাটল ধরে যায়। তোর সাথে কথা বলে পারা যাবে না। তবে হ্যাঁ, তোর মেয়েকে আমার অফিসে চাকরি দিতে চাই। এই ব্যাপারে তুই আমাকে না করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমার ব্যাপারে তো সবই বললাম তোকে, কিন্তু তোর ব্যাপারে তো কিছু জানা ভালো না। আমার যা কিছু আজ দেখছিস সবই তোর দান। কি আবল তাবল বকছিস? আমি ঠিকই বলছি, সে এক বিশাল কাহিনী। অভাব অনটনে সংগ্রাম করতে করতে একটা সময় রাহেলার শরীরে অনেক বড় অসুখ জন্মে যায়। টাকার অভাবে চিকিৎসা করতে পারিনি। বাধ্য হয়ে তোর দেওয়া ডায়মন্ডের রিংটা বিক্রি করে দিলাম, আর মনে মনে তোর থেকে ক্ষমা চেয়ে নিলাম। কিন্তু যতক্ষণে টাকা জোগাড় করলাম ততক্ষণে রেহেলার শেষ সময় চলে এসেছে। তারপর সেই টাকাগুলো দিয়ে আমি ছোট্ট একটা ব্যবসা শুরু করি। এভাবেই ধীরে ধীরে আজ আমি এই পর্যায়ে এসেছি। সেই জন্যই তো বললাম, আমার সব কিছুর পেছনে রয়েছে তোর অবদান। না বন্ধু, আমি তোকে ডায়মন্ডের রিং উপহার দিয়েছি মাত্র। সব কিছুর পিছনে রয়েছে তোর কঠোর পরিশ্রম আর সাধনা। আজকের পর থেকে আর কাউকে বলবি না আমার টাকা দিয়ে তুই উন্নত করেছিস। আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে তোর সাথে এই মুহূর্তে আমার দেখা হলো। কত যে সন্ধান করেছিলাম তোর, কিন্তু কোথাও তোর খোঁজ মেলেনি। অবশেষে তোকে পেয়েই গেলাম। আগামী মাসের 15 তারিখ আমার মেয়ে শিলার বিয়ে। কি বলেছিস? সেদিন ছোট্ট শিলা আজ অনেক বড় হয়ে গেছে না রে? হ্যাঁ, সময় চলমান, কেন কিছুই থেমে থাকে না। হ্যাঁ, সময় চলমান, কোনো কিছুই থেমে থাকে না। তুই আর তোর মেয়ে কিন্তু 1 সপ্তাহ আগেই চলে আসবি। আর আজকে তুই আমার বাড়িতে যাবি, আমি তোর বাড়িতে যাব। কথাটা বলে দুবন্ধু হেসে দিল। এরপর অবনী হাসান চৌধুরীর কোম্পানিতে জয়েন করে। দেখতে দেখতে শিলার বিয়ের ডেট চলে আসে। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু যত বিপত্তি সৃষ্টি হয় বিয়ের আগ মুহূর্তে। হাসান চৌধুরী শিলার রুমে গিয়ে দেখে পুরো রুম ফাঁকা। শিলা বাড়িতেও নেই। বিছানার ওপর একটা কাগজ, তার উপর কলম রাখা আছে। হাসান চৌধুরী কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন। প্রিয় বাবা, আমার সালাম নিবে। আমি জানি আজকে আমি কতটা জঘন্য একটা কাজ করছি। তুমি আমাকে ছোট থেকে ভালোবাসা দিয়ে বড় করেছো, কিন্তু আমি তার মান রাখিনি। কিন্তু এছাড়া আমার আর কোনো কিছু করার ছিল না। নিজের বিজনেস সফলতার জন্য খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আরশ খানের সাথে আমার বিয়ে ঠিক করেছো, কিন্তু একবারও জানতে চেয়েছো আমি বিয়েতে রাজি কিনা? আমি তো তাদের সামনেই যেতে চাইনি। তুমি আমাকে বলেছিলে জাস্ট ওদের সামনে যাব আর কিছু না, কিন্তু তুমি কথা রাখোনি। তুমি সরাসরি ওদের কথা দিয়ে ফেলে, তাই বাধ্য হয়ে আমাকে পালিয়ে যেতে হলো।
ইতি, তোমার মেয়ে শিলা। বিয়ের আগ মুহূর্তে এইরকম চিঠি হাতে পেয়ে হাসান চৌধুরী হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। সম্মান হারানোর ভয় ঘিরে ধরে তাকে। এদিকে শোনা যাচ্ছে মেয়েরা সব বর এসেছে বলে গেটের দিকে এগিয়ে যাচ্ছে। পরপর 4টে গাড়ি সমতালে এসে থামল চৌধুরী ভিলার সামনে। চারিপাশে হইচই শুরু হয়ে গেছে। নানান পাহাড়ি ফুলে সাজানো অসাধারণ গাড়ি থেকে নেমে এলো আরশ খান। এদিকে হাসান চৌধুরী ঘেমে একাকার। রুমে এসি চালু, তবুও শরীরের থেকে বৃষ্টির মতো ঘাম ঝরছে, হাত পা তড়িৎ গতিতে কাঁপছে। এদিকে আমজাদ হাসান চৌধুরীকে খুঁজতে খুঁজতে দেখতে পেল শিলার রুমে বিছানার পাশে ফ্লোরে এক হাতে একটি কাগজ আর অন্য হাতে মাথায় দিয়ে বসে আছে হাসান চৌধুরী। বন্ধুকে এরকম বিধ্বস্ত অবস্থায় দেখে আমজাদ আলম দৌড়ে গিয়ে হাসান চৌধুরীকে ধরে দাঁড় করিয়ে বলল, কিরে হাসান, শরীর খারাপ লাগছে? হাসান চৌধুরী হাত দিয়ে ইশারা করে দেখালো তিনি পানি খাবে। আমজাদ আলম দ্রুত টেবিল থেকে পানির গ্লাসটা এনে নিজ হাতে হাসান চৌধুরীকে খাইয়ে দিল। কিরে, কি হয়েছে এবার বল আমায়। হাসান চৌধুরী আমজাদের হাতটা নিজের মাথায় রেখে বলল, বন্ধু, আমাকে কথা দে, আমি যা বলবো তাতে তুই কোনো আপত্তি করবি না। আজ আমি তোর কাছে একটি মূল্যবান জিনিস চাইবো, তুই প্লিজ আমাকে খালি হাতে ফিরিয়ে দিস না। তুই যদি আমাকে খালি হাতে ফিরিয়ে দিস তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না। আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হয়ে বস। আগে তো বল আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি। তুই তো জানিস দেওয়ার মতো আমার আজ আর কিছুই অবশিষ্ট নেই। আছে। হাসান চৌধুরীর কথা শুনে আমজাদ আলম অবাক হয়ে বললেন, কিন্তু কি? তোর মেয়ে। আমার মেয়ে? হ্যাঁ বন্ধু, তোর মেয়ে। বন্ধুর শিলা পালিয়ে গেছে, যাওয়ার আগে এই চিঠিটা বিছানার উপর রেখে গেছে, এই দেখ। আমজাদের হাতে চিঠিটা দিল। চিঠিটা পড়ে আমজাদের কপালেও চিন্তার ভাঁজ পড়ল। হাসান চৌধুরী আমজাদের হাত ধরে বলল, এখন আমার মান সম্মান সব নির্ভর করছে তোর উপর আমজাদ। এই জীবনে আমার সব বিপদে তোর দ্বারাই প্রতিবার বেঁচে গেছি। এই যাত্রায়ও বাঁচিয়ে দে না বন্ধু। বরযাত্রীরা চলে এসেছে, এখন যদি জানতে পারে পাত্রী নেই তাহলে অপমান আর অসম্মানে আমার মৃত্যু ছাড়া উপায় থাকবে না। কিন্তু? কোনো কিন্তু নয়, আমি তোর হাত জোড় করে রিকোয়েস্ট করছি, তুই আর আপত্তি করিস না। বেশ, আমি অবনীর সাথে কথা বলছি। কথাটা বলে আমজাদ আলম অবনীর রুমের দিকে গেল। অবনীর রুম থেকে বের হয়নি। এত মানুষজনের ভিড়ে থাকতে তার ভালো লাগে না, তাই নিরিবিলি একা রুমে নিজেকে গুটিয়ে রেখেছে। হেডফোন কানে গুঁজে গান শুনছিল অবনী। রুমে তার বাবার আগমন দেখে কান থেকে হেডফোন সরিয়ে বলল, কি হয়েছে বাবা? তুমি এত চিন্তিত কেন লাগছে? সবকিছু ঠিক আছে তো? মারে, এই জীবনে তোর উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিইনি, কিন্তু আজ তোর কাছে আমি বাবা হয়ে একটা জিনিস ভিক্ষা চাইবো। কথা দে তুই আমাকে খালি হাতে ফিরিয়ে দিবি না। ছিছি, তুমি এইভাবে কেন বলছো? বাবা, আজ পর্যন্ত তোমার কোনো আদেশ অমান্য করতে দেখেছো আমায়? তাহলে দ্রুত বিয়ের জন্য তৈরি হয়ে নেই। বিয়ে? হ্যাঁ বিয়ে, শিলার বিয়ে। আসর ছেড়ে পালিয়ে গেছে। দেখ মা, এতে তোর হাসান আঙ্কেলের সম্মান জড়িয়ে আছে। আমি বন্ধু হয়ে আমার প্রাণপ্রিয় বন্ধুর অসম্মান কিছুতেই সহ্য করতে পারবো না। তুই প্লিজ অমত করিস না। অসম্ভব বাবা, তুমি শুধু তোমার বন্ধুর দিকটাই দেখছো। শিলাপু পালিয়েছে বলে কি আমাকে বিয়েটা করতে হবে? আমি কি শিলাপুকে পালাতে বলেছিলাম? চেনা নেই, জানা নেই একটা অচেনা অজানা ছেলেকে আমি কি করে বিয়ে করব? তার উপর তারা তো শিলাপুকে পছন্দ করেছে, আমাকে তো নয়। হাসান আঙ্কেল এত বড় লোক, তার মেয়েকে নিশ্চয়ই যেন তেন ঘরে বিয়ে দেবে না। তোমার মনে হয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সাথে তারা আত্মীয়তা করবে? তাছাড়া আমারও তো পছন্দ অপছন্দ বলে কিছু আছে বাবা। এটা বিয়ে কোনো ছেলে খেলা নয়। এটা আমার বন্ধুর সম্মানের চেয়ে এখন তোর পছন্দ অপছন্দ বড় হয়ে গেছে। এই শিক্ষা দিয়েছি আমি তোকে। আজ যদি অপমান অসম্মান সহ্য করতে না পেরে আমার বন্ধু ভালো মন্দ কিছু হয়ে যায়, আমি কিন্তু তোকে কখনো ক্ষমা করব না। অনেক আশা নিয়ে তোর কাছে এসেছিলাম, কিন্তু আমার বোঝা উচিত ছিল তুই এখনো আর ছোট নেই। নিজের পছন্দ করার মতো বয়স হয়ে গেছে তোর। বাবার কথা শুনে অবনীও বিবেকে বাঁধল। যে মানুষটার মন এত ভালো, তাকে চাকরি দিয়েছে, নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়েছে, কর্মচারীর চোখে কখনো দেখেনি,
তার এত বড় অসম্মান কি করে হতে দেবে সে? অবনীর বাবা হতাশাগ্রস্ত হয়ে ব্যর্থতা নিয়ে রুম থেকে চলে যাচ্ছিল। সবকিছু বিবেচনা করে অবনী পেছন থেকে বলল, বাবা, আগে তুমি ছেলে পক্ষের সাথে আঙ্কেলকে কথা বলতে বলো। তাদের যদি আপত্তি না থাকে তাহলে আমারও আপত্তি নেই। অবনীর কথা শুনে তার বাবার চোখে মুখে খুশির ঝলক দেখা দিল। তিনি দ্রুত পায়ে মেয়ের কাছে এগিয়ে এসে বললেন, সত্যি বলছিস মা? তুই সত্যি বিয়েতে রাজি? বাবার কথায় অবনী মাথা দুলিয়ে হ্যাঁ বোঝায়। আমি জানতাম তুই কখনো আমার কথা অমান্য করবি না। আমি এখনই হাসানের সাথে কথা বলছি। হাসান চৌধুরী জাহানারা খানের সাথে কথা বলার জন্য আলাদাভাবে ডেকে আনলেন, কারণ খান ভবনে জাহানারা খানের কথাই শেষ কথা। জাহানারা খান খুবই বিচক্ষণ ও একরোখা একজন মানুষ। ছেলের কথায় আর হাসান চৌধুরীর ব্যবহারে শিলাকে পছন্দ করেছিলেন। কি ব্যাপার হাসান, তুমি কি এমন বললে যার জন্য আমাকে এভাবে ডেকে আনলে? আসলে কিভাবে যে কথাটা বলি আপনাকে তুমি নিঃসংকোচে বলতে পারো। মিসেস খান, আসলে আমার মেয়ে মানে শিলা নেই। হাসান চৌধুরীর কথায় জাহানারা খান বিস্মিত হয়ে বলল। নেই মানে? হাসান চৌধুরী মাথা নিচু করে বলল, জি, ও পালিয়ে গেছে। কথা শুনে জাহানারা খানের অবস্থা যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। ইয়ার কি হচ্ছে আমার সাথে? ছি ছি মিসেস খান, আপনার সাথে আমি কেন ইয়ার্কি করতে যাব? জাহানারা খান রুক্ষ কণ্ঠে বলেন, তাহলে তুমি কি চাইছো আমি এখন বরযাত্রী নিয়ে শূন্য হাতে ফিরে যাব? আমার নাতি বিয়েই করতে চায়নি, শুধুমাত্র আমার কথায় মত দিয়েছে। আর সেই জায়গায় এখন যদি জানতে পারে আপনার মেয়ে পালিয়ে গেছে, ও কি পরিমাণ রেগে যাবে তার ধারণা আছে আপনার? এই বিয়ের সাথে খানবাড়ির মান সম্মান জড়িয়ে আছে। না না মিসেস খান, আপনাকে শূন্য হাতে ফিরতে হবে না। মানে কি বলতে চাও পরিষ্কার করে বলো। জাহানারা খান শক্ত কণ্ঠে কথাটি বললেন। আমার বন্ধুর একমাত্র মেয়ে অবনিকা উচ্চশিক্ষিত, রূপবতী এবং গুণবতী, আচার ব্যবহারও মনোমুগ্ধকর। শুধু আর্থিক দিক থেকে অতটা প্রভাবশালী নয়। একটা সময় অনেক বিত্তশালী ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে সর্বহারা হয়ে গেছে। জাহানারা খান আগের ন্যায় গম্ভীর কণ্ঠে উত্তেজিত হয়ে বললেন, মানে তুমি বলতে চাইছো আমি এখন আমার নাতিকে গিয়ে বলি তার বিয়ের কোণে পাল্টে গেছে? হাসান চৌধুরী আমতা আমতা করে বলল, মিসেস খান, আমি আপনাদের ভালো কথা ভেবেই বলছি। এতে আমাদের দুই পরিবারেরই সম্মান বাঁচবে। বিশ্বাস করুন, আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি আমার মেয়ে এমন একটা কাজ করবে। আমি আপনাকে কথা দিচ্ছি, সমস্ত মেহমানের আপ্যায়ন আমার বাড়িতেই হবে। আপ্যায়নও কোনো ত্রুটি থাকবে না। আপনি শুধু একটিবার মেয়েটিকে দেখুন। আমার বিশ্বাস আপনি মেয়েটাকে দেখলে কিছুতেই না করতে পারবেন না। সবকিছু বিবেচনা করে জাহানারা খান বললেন। বেশ, আমি মেয়েকে দেখব। জাহানারা খানের কথা শুনে হাসান চৌধুরী একটু স্বস্তি পেলেন। তারপর দুজন অবনীর রুমে প্রবেশ করলো। অবনী এতক্ষণ বাইরের সব কথাই আড়ি পেতে শুনেছে। ওনারা রুমের দিকে এগোচ্ছে শুনে দ্রুত নিজেকে সামনে নিল। রুমে প্রবেশ করার পর জাহানারা খান আর অবনী দুজনেই দুজনকে দেখে চমকে গেল, কারণ পূর্বেও তাদের একবার দেখা হয়েছিল। কয়েক মাস আগে জাহানারা খান রাস্তার এক পাশ থেকে ওপাশে যেতে নিলে হঠাৎ একটা গাড়ি তার সামনে চলে আসে। একটি মেয়ে তাকে বাঁচাতে চেয়েও শেষ রক্ষা হলো না। জাহানারা খানের শরীর রক্তাক্ত হয়ে গেল। চোখ বন্ধ হয়ে আসার আগে মেয়েটির মুখ ঝাপসাভাবে দেখছিল তিনি। জাহানারা খানের অ্যাক্সিডেন্ট দেখে তার ড্রাইভার আর অবনী মিলে দ্রুত হসপিটালে নিয়ে যায়। জাহানারা খানের যখন জ্ঞান ফিরে, তখন চারিপাশে নিজের পরিচিত সকলের মুখ দেখলেও কাঙ্ক্ষিত মুক্তি দেখতে পেল না। সকলের চোখে পানি, শুধুমাত্র প্রিয়া খানের চোখে কোনো পানি ছিল না। প্রিয়া খান আরুষের মা, কিন্তু তিনি জাহানারা খানকে মোটেও সহ্য করতে পারে না। তার ধারণা জাহানারা খান তার সহজ সরল ছেলেটার ব্রেন ওয়াশ করে দিয়েছে। তার একমাত্র ছেলেকে আর স্বামীকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে। কিন্তু সরাসরি কখনো কিছু বলার সাহস হয়নি, কারণ প্রিয়া খান ছিল গরিব ঘরের মেয়ে। প্রিয়া খান আর আকবর খানের প্রেমের বিয়ে ছিল। খান ভবনে এর আগে কেউ প্রেমের বিয়ে করেনি, এটাই ছিল খান ভবনের ঐতিহ্য। কিন্তু একমাত্র ছেলে যখন বিয়ে করে সদর দরজার সামনে এসে দাঁড়ালো, জাহানারা খান একমাত্র ছেলের মুখের দিকে চেয়ে পুরনো ঐতিহ্য ভেঙে তাদের বরণ করে ঘরে তোলে।
এতে করে আকবরের তার মায়ের প্রতি শ্রদ্ধা হাজার গুণ বেড়ে যায়। আজ পর্যন্ত মায়ের কোনো কথাই তার অমান্য করেনি, কিন্তু প্রিয়া খানের চলাফেরা কখনোই জাহানারা খানের পছন্দ ছিল না। প্রিয়া খান সবসময় নিজের রূপচর্চা নিয়ে বিজি থাকত। তার যে একটা ছেলে ছিল সে যেন তা ভুলে গিয়েছিল। জাহানারা খান আরশকে নিজের আদর্শে বড় করে তোলে। নিজের ছায়া সঙ্গীর ন্যায় বড় হয় আরশ। তাই তো আরশ তার দাদুর কোনো আদেশই অমান্য করে না। আর ঠিক এই জিনিসটাই প্রিয়া খান সহ্য করতে পারে না। হসপিটালের বেডে শুয়ে আছে জাহানারা খান। পাশেই আরশ জাহানারা খানের হাত ধরে চোখের পানি মুছে বলল, জানেমান, তুমি ঠিক আছো? কিভাবে এরকম হলো তোমার? এতটা কেয়ারলেস কেন তুমি? তুমি কি চাও কাজকর্ম সব ছেড়ে আমি এখন তোমার চিন্তায় মগ্ন থাকি? আজ যদি তোমার কিছু একটা হয়ে যেত তখন আমার কি হতো? জাহানারা খান আরশের গালে হাত দিয়ে বলল, শান্ত হও দাদু ভাই, আমার কিচ্ছু হয়নি। এই যে আমি একদম ঠিক আছি। হ্যাঁ, কতটা ঠিক আছো তা আমি দেখতেই পাচ্ছি। এরপর থেকে যদি বেখেয়ালি চলো তাহলে আমার যে খারাপ কেউ হবে না, এই বলে দিলাম। নাতির মুখে এমন ধারা হুমকি শুনে জাহানারা খান হেসে দিল। জাহানারা খান নার্সকে উদ্দেশ্য করে বলেন, এই যে মিস, একটা মেয়ে আমাকে নিয়ে এসেছিল না, ওই মেয়েটি কি চলে গেছে? নার্সের কথা শুনে আরশ খান মনে মনে বলল, জানি না কে তুমি, তবে একটা ধন্যবাদ তোমার প্রাপ্য। জাহানারা খান অবাক হয়ে গেল মেয়েটির নীতিবান দিক দেখে, যে তাকে নিজের শরীরে রক্ত দিয়ে বাঁচালো অথচ বিনিময়ে কিছুই নিল না। তিনি ড্রাইভারকেও অনেক বকাবকি করেছে কেন মেয়েটির কোনো অ্যাড্রেস রাখলো না। আর মনে মনে একটা আক্ষেপ রয়েই গেল। ইস, যদি এই মেয়েকে আমার নাতবো করে খান ভবনে আনতে পারতাম। কিন্তু কি আর করার, এত বড় শহরে এত মানুষের ভিড়ে কোথায় খুঁজে পাবো ওই মেয়েকে? আর নিয়তি আজ আবারও মুখোমুখি দাঁড় করিয়েছে তাদের। অবনীকে দেখে জাহানারা খান বেশ খুশি হয়ে গেলেন। এতক্ষণ মুখে রাগ আর গম্ভীরতা থাকলেও অবনীকে দেখে মনটা উৎফুল্ল হয়ে উঠল। তিনি মনে মনে শিলাকে অনেক দোয়া করলেন, কারণ শিলা পালিয়ে যাওয়াতেই তার মনের বাসনা পূর্ণ হবে আজ। অবনীর কথার ভাবনার জগৎ থেকে ফিরে আসে জাহানারা খান। আপনি? জাহানারা খান অবনীর দিকে এগিয়ে আসলো। অবনী জাহানারা খানের পাশ হয়ে সালাম করল। জাহানারা খান তার এমন কাজে মুগ্ধ হয়ে মাথায় হাত দিয়ে মাথা মুছে দোয়া করে দিল। কেমন আছেন আপনি? শরীর ভালো আছে আপনার? ভালো ছিল না, তোমাকে দেখার পর ভালো হয়ে গিয়েছে। সেদিন কেন দেখা না করে চলে গিয়েছিলে? আমি তোমাকে কতই না খুঁজেছিলাম। জাহানারা খানের কথায় অবনী শুধু একটা ছোট্ট হাসি উপহার দিল। তোমার নাম কি হবু নাতবো? নাতবউ কথাটা শুনে অবনীর চমকে তাকালো, সাথে লজ্জাও পেল। অবনীকা অবন্তী। বা, ভারী মিষ্টি নাম, কিন্তু আমি তোমাকে মিষ্টি বলেই ডাকবো, কেমন? জি আচ্ছা। তাদের এরকম সাবলীল ভাবে কথা বলতে দেখে হাসান চৌধুরী অবাক হয়ে বলেন, আপনি ওকে চিনেন? হ্যাঁ, খুব ভালো করেই চিনি। হাসান সাহেব, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আপনি মিষ্টিকে তৈরি করে দিন। জাহানারা খান প্রিয়া খান আর আকবর খানকে ডেকে সবটা বলল। সব শুনে প্রিয়া খান বললেন, অসম্ভব, আমি কিছুতেই এরকম মিডিল ক্লাস মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব না। আমি জাস্ট তোমাদের আমার মতামতটুকু জানিয়েছি, তোমাদের কাছ থেকে মতামত জানতে চাইনি। আর যদি ঠিক ভুল বিচার করতে হয় তো প্রিয়া কেমন পরিবার থেকে এসেছে তা নিশ্চয় নতুন করে মনে করিয়ে দিতে হবে না? কথাটা শুনে দুজনের মুখটা চুপসে গেল, কিন্তু প্রিয়া খান দমে যাওয়ার পাত্রী নন। তিনি বললেন, তা না হয় মেনে নিলাম শাশুড়ি মা, কিন্তু আপনার নাতির মত আছে কিনা সেটাও তো আপনার দেখা দরকার, তাই না?
কথাটা প্রিয়া খান বুদ্ধি খাটিয়ে বলল, কারণ তার ধারণা মেয়ের বাবা একজন মিস্ত্রি আর একটা মিডল ক্লাস মেয়েকে নিশ্চয়ই আরশ কখনো নিজের বউ বানাতে চাইবে না। প্রিয়া খানের কথার প্রতি উত্তরে জাহানারা খান চওড়া হয়ে জবাব দিল, আমার নাতির সাথে আমি কথা বলে নিব, তা নিয়ে তোমার ভাবতে হবে না। কথাটা বলে জাহানারা খান পা বাড়ালো, উদ্দেশ্য আরশের কাছে যাওয়া। তিনি যেতেই প্রিয়া খান মনে মনে বলল, যান যান, একবার যখন আরশ দেখবে তার প্রাণপ্রিয় জানেমান একটা মিস্ত্রির মেয়েকে তার মতো টপ বিজনেসম্যানের বউ বানাতে চায়, তখন নিশ্চয়ই জানেমান তো দূরের কথা, দু চোখে ওই জাহানারা খানকে সহ্য করতে পারবে না। ব্যাপারটা ভাবতেই প্রিয়া খানের মনটা খুশিতে নেচে উঠল। হোয়াট দ্য হেল দাদু, মাথা ঠিক আছে তোমার? একজন মিস্ত্রি মেয়ে হবে আমার ওয়াইফ? দাদু, সোসাইটিতে আমার একটা রেপুটেশন আছে, আমার মতো একজন টপ বিজনেসম্যান কিনা শেষে একটা মিস্ত্রি মেয়েকে বিয়ে করবে? দাদু, আমি শুরু থেকেই বিয়েটা করতে চাইনি, শুধুমাত্র তোমার ইমোশনাল ব্ল্যাকমেইলের কারণে বিয়েতে মত দিয়েছি। তার মানে এই নয় যে যাকে তাকে বিয়ে করে ফেলবো। I didn't expect this from you. দাদু ভাই, কি তখন থেকে মিস্ত্রি মেয়ে করছো? এই আদর্শ শিখিয়েছি আমি তোমায়, মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখো দাদু ভাই। আর তুমি কি বলতে চাইছো? যে মেয়েটা তোমার দাদুর প্রাণ বাঁচিয়েছে তাকে আমি এখন বলবো তুমি সাজ বন্ধ করো? আমার দাদু ভাই এই বিয়েতে মত নেই। আমি ওদের কথা দিয়েছি দাদু ভাই, আমি কিছুতেই ওয়াদা ভঙ্গ করতে পারবো না। দাদু, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ও তোমার প্রাণ বাঁচিয়েছে মানলাম, এর জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তাই বলে বিয়ে, ইটস নট পসিবল দাদু। তোমার তাদের কথা দেওয়ার আগে আমার মতামত নেওয়া প্রয়োজন ছিল। দাদু ভাই, আমি যখন একবার কথা দিয়েই ফেলেছি, আমি আমার কথা ফিরিয়ে নিতে পারবো না। আজ তুমি বিয়েতে মত দিবে, আর না হয় আমার মরামুখ দেখবে। যার জন্য আমি নতুন জীবন ফিরে পেয়েছি তাকে যদি আজ অসম্মান তো করি, তাহলে এই বেঁচে থাকার কোনো মূল্য থাকবে না আমার কাছে। দাদু, হ্যাঁ দাদু ভাই, এটাই আমার শেষ কথা। এবার তুমি ডিসিশন নাও, তুমি কোনটা বেছে নিবে। তবে মনে রেখো, তোমার দাদুর কিন্তু এক জবান আর একরোখা মানুষ, একবার যা বলে তাই করে। তাই আমি আশা করছি তুমি সঠিক সিদ্ধান্তটাই নিবে। আরশ বাধ্য হয়ে বিয়েতে মত দিল, কারণ এছাড়া আর কোনো উপায় ছিল না। বিছানায় বসে ঘটে যাওয়া কাহিনীগুলো ভাবছিল অবনী। দরজা খোলার শব্দে ধ্যান ভাঙে তার। অবনী লম্বা ঘোমটা টেনে দরজার দিকে এগিয়ে গেল, কারণ সে আরশকে বসতে দিতে চায় না। পাত্র যে আরশ ছিল সেটা সে আগেই জানতে পেরেছে। সে প্ল্যান করে নিয়েছে, এমন অভিনয় করবে যেন সে জানতই না আরশের সাথে তার বিয়ে হয়েছে। অবনী আরশের দিকে এগিয়ে গিয়ে মাথা নিচু করে হাত বাড়াতেই আরশ বলল, এই থাক থাক, আবার পা ছুঁয়ে সালাম করতে হবে না। কিন্তু আরশকে অবাক করে অবনী একটা গোলাপ ফুল ফ্লোর থেকে তুলে নিল। আরশ তো টাসকে খেয়ে গেল। কত বড় সাহস এই মেয়ের, এত বড় অপমান করলো তাকে। আরশ ভেবেছিল মেয়েটি তাকে সালাম করবে, কিন্তু তা না করে ফ্লোর থেকে একটা গোলাপ ফুল তুলে নিল। রুমে কি গোলাপ ফুলের অভাব ছিল যে এখান থেকেই নিতে হবে? আজ তো বেয়াদব মেয়ে, তো ম্যানার্স জানে না। কে শিখিয়েছে এই মেয়েকে বিয়ের প্রথম রাতে স্বামীর পা ধরে সালাম না করে ফুল তোলা? দাদুর কথা অনুযায়ী যেই না একটু মানিয়ে নিতে চেয়েছিল, কিন্তু এই মেয়ে তো তার মেজাজটাই খারাপ করে দিল। মূলত অবনী আগে থেকেই দরজার সামনের দিকে সিরিয়ালে অনেকগুলো গোলাপ ফুল রেখে দিয়েছিল, যাতে আরশকে এইভাবে জব্দ করতে পারে। অবনী তো খুব ভালোই বুঝতে পারছে তার প্ল্যান কাজে দিয়েছে, কিন্তু লম্বা এক ঘোমটার কারণে বেচারার চাঁদ মাখা মুখটায় আমাবস্যা আধার নামলে কেমন দেখায় তা দেখতে পারছে না। তাই আত্মাটা পুরোপুরি শান্তি পাচ্ছে না। মেঝেতে ঝুঁকেই অজুহাত দেখিয়ে এখনো ফুলগুলো তুলছে অবনী, যা দেখে আরশের মেজাজ আরো খারাপ হয়ে গেল। আরশ এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল হয়তো সালামটা পাবে এই আশায়, কিন্তু সে ঘুরে বাড়ি। আরশ আর মেজাজ কন্ট্রোল করে না রাখতে পেরে বলেই দিল, আচ্ছা এই মেয়ে, তুমি আমাকে সালাম না করে ফ্লোর থেকে ফুল তুলছো কেন? কিন্তু আরশের কোনো কথাই অবনী যেন কানেই পৌঁছাচ্ছে না।
আরশ এবার রেগে যেই না অবনীর হাত ধরে টেনে সামনে দাঁড় করালো, অমনি অবনীর মাথা থেকে ঘোমটাটা সরে গেল। অবনীর চোখ বেরিয়ে আসার উপক্রম। অবনীর চোখ খিচে বন্ধ করে রাখে। তারপর এক চোখ খুলে যখন দেখল আরশ ওর দিকে তাকিয়ে আছে, তখন পুরো চোখ খুলে ফেলল। আর মনে মনে ভেবে নিল সে ভয় পাবে না। সময় এসে গেছে নিজের প্রতি করা অপমানের উপযুক্ত জবাব দেওয়ার। সে আরশকে বোঝাবে অবনী কি জিনিস। আরশ তো পুরোই শকড অবনীকে দেখে। শেষে কিনা এমন একটা মেয়েকেই তার দাদুর পছন্দ করলো। অবনী আর আরশ দুজন একসাথে বলে উঠল, তুমি? আপনি? আরশ পাশে ফিরে কপালে হাত দিয়ে বলল, ও শিট, শেষ পর্যন্ত তোমার মতো একটা স্টুপিড আমার বউ। এমন জানলে আমি জীবনেও কবুল বলতাম না। আপনার মতো একটা অসভ্য বজ্জাত রাক্ষসের সাথে আমার বিয়ে হলো? জীবনে কি এমন পাপ করলাম যে আপনাকেই আমার বর হতে হলো? যদি জানতাম আপনি আমার বর, আমি তো মরে গেলেও কবুল বলতাম না। হাউ ডেয়ার ইউ! এই, তোমার সাহস কিভাবে হয় আমার সাথে এইভাবে কথা বলার? যেখানে আরশ খানের সামনে দাঁড়িয়ে সবাই কথা বলতেই ভয় পায়, সেখানে তুমি আমাকে এভাবে ইনসাল্ট করছো। তোমার স্পর্ধা দেখে আমি জাস্ট অবাক হয়ে যাই। তোমার তো রাজকপাল। আচ্ছা, তোমার তো রাজকপাল যে খান বাড়ির বউ হয়ে এসেছো। মাঝে দিয়ে আমার কপালটা পুড়লো। প্রথমত সাহসের কথা আসছে কোত্থেকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। শুনুন, আপনি আমার এক্স বস, ওকে? বস ছিলেন, সেটা অতীত হয়ে গেছে। বর্তমানে তো আর বস নন, তাই না? সো আপনাকে ভয় পাওয়ার তো প্রশ্নই আসে না। দ্বিতীয় কথা হলো, কি বললেন আপনি? আমার রাজকপাল? হাউ ফানি! আপনার মনে একবারও প্রশ্ন জাগলো না আমার ভাগ্য কতটা খারাপ লেভেলের হলে আপনার মতো খারুসকে বিয়ে করতে হলো আমার শেষ পর্যন্ত? আর আপনি এরকম ভাবে আরশ খান বলে কেন লাফাচ্ছেন? মনে হচ্ছে আপনার নাম আরশ খান নয়, শাহরুখ খান। শাহরুখ খান না হলেও তার চেয়ে কমও কিন্তু নই। না হলে তো আর আমাকে পটানোর জন্য কফি বানিয়ে নিতে না, তাই না মিস? সরি, এখন তো আপনি মিস নন, মিসেস খান। কথাটা শুনে অবনী খুব ভালো করে বুঝতে পারছে আরশ তাকে আবারও ইনডিরেক্টলি ইনসাল্ট করছে। মনে মনে ভাবছে সব হয়েছে এই মাথা মোটা রূপার বুদ্ধিতে। বুদ্ধি তো নয়, যত সব কুবুদ্ধি। রূপা আর জিসান অবনী বেস্ট ফ্রেন্ড। তিনজন একই অফিসে জব করত। অবনী সবসময় কাজের মাঝে একটা না একটা ভুল করেই যেত। আরশ এজন্যই অবনীকে নানা রকমভাবে সবার সামনে অপমান করত। একদিন অবনী অফিসে এসে বসতে না বসতেই আরশ বলল, মিস অবনী, সমস্যা কি আপনার? কই স্যার, কোনো সমস্যা নেই তো। প্রত্যেকটা দিন আপনি লেট করে আসেন, তারপরে বলছেন কোনো সমস্যা নেই। তার মধ্যে প্রত্যেকটা ফাইলের মধ্যে কোনো না কোনো ভুল করেই রেখেছেন। একটা ফাইলও আপনি ঠিকঠাক মতো করছেন না। আমি তো বুঝতেই পারছি না, আপনি কাজকে পছন্দ করছেন না নাকি কাজ আপনাকে পছন্দ করছে না। সরি স্যার, আর ভুল হবে না। এবার থেকে প্রতিটা কাজ ঠিকঠাক মতোই করব। সরি? আর কতদিন সরি বললে আপনার এই সরি বলাটা সার্থক হবে? ডেইলি 1000 বার সরি বলেন, তারপরও যেই লাউ সেই কদু। স্যার এবারই শেষ, আম সরি। জাস্ট ইম্পসিবল। কথাটা বলে আরশ চলে যায়। আরশ যেতেই অবনী বলে, দেখেছিস কত বড় অশুভ লোক, এসে বসতে না বসতে ওয়াজ শুরু করে দিয়েছে। জিসান মজা করার জন্য বলল, ঠিকই তো বলছে। স্যার যে তোর চাকরিটা বাঁচিয়ে রেখেছে, এটাই তো তোর পরম সৌভাগ্য। তোর মতো বন্ধুর যে 10টা শত্রু থাকা অনেক ভালো। তুই আর আমার সাথে কথা বলতে আসবি না একদম। তাহলে তো ভালোই হবে। রোজ রোজ তোর প্যারা থেকে বেঁচে যাব। তুই আমাকে যে প্যারা দিস, আমার গার্লফ্রেন্ড আমাকে এত প্যারা দেয় না। এই কি বলি তুই? সামান্য একটু কাজে হেল্প করতে বলি আর অমনি এটা প্যারা হয়ে গেল তোর কাছে, না? রূপা ওদের ঝগড়া করতে দেখে বলল, এই থামবি তোরা? এইভাবে বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন? আমি ঝগড়া করছি? ঝগড়া তো করছে ওই জিসানের বাচ্চা। আমি মরি আমার জ্বালায়, আর এই বেয়াদবটা ওই বজ্জাত বসের হয়ে চামচামি করতে আসছে। তোরা জানিস খারুসটা এখন আমার স্বপ্নেও আসা শুরু করেছে। অবনীর কথা শুনে রূপা আর জিসান বলল, হ্যাঁ রে, সত্যি বলছি। এই বসটা যেদিন থেকে আমার জীবনে এসেছে সেই দিন থেকেই আমার জীবনটা একদম তেজপাতা হয়ে গিয়েছে। আমি যেটাই করি সেটাই সমস্যা। এটা করছো কেন, এটাতে মিস্টেক, ওটা কেন করছো, ওটাতে মিস্টেক।
আমার সব কিছুতেই ভুল খুঁজে পায় উনি। এমনকি স্বপ্নের ঘরে দেখি ওই বজ্জাত বস আমার চুলের মুঠিটা অবনী রূপার চুল ধরে এমন জোরে টেনে ধরে বলল, এভাবে ধরে আমাকে এমন জোরে ছুঁড়ে মারলো আর ঘুমটাই ভেঙে গেল। শুধু তাই নয়, চোখ মেলে দেখি আমি খাটের নিচে পড়ে আছি। আরে তুই কি এখন আমার চুল ছিঁড়ে ফেলবি নাকি? রূপার কথায় অবনীর হুঁশ ফিরল। অবনী তৎক্ষণাৎ রূপার চুল থেকে হাত সরিয়ে নিয়ে বলল, সরি সরি সরি, আসলে ওই বজ্জাত বস স্বপ্নে যেভাবে আমার চুল ধরে টানছিল, আমি জাস্ট তোকে সেটা প্র্যাকটিক্যালি দেখালাম। আমার কি ইচ্ছে আছে জানিস? উনি যেভাবে আমার স্বপ্নে এসে আমাকে খাট থেকে নিচে ফেলে দিল, ঠিক তেমনি আমিও একদিন ওনার স্বপ্নে যাব, আর স্বপ্নের মধ্যে ওনার চুলের মুঠি ধরে ঘুরাতে ঘুরাতে। রূপা আর জিসান অবনীকে ইশারা করে বলছে, পেছনে পেছনে। আরে পেছন থেকে তো ওনার চুলগুলো বড়, তাই না? হ্যাঁ, আগে পেছনে। পুরো কথা শেষ করতে না দিয়ে অবনী বলল, আরে তুই আগে আমার ইচ্ছেটা তো শোন। উনি তো স্বপ্নের মধ্যে আমার চুলের মুঠি ধরে ফ্লোরে ফেলেছিল, আর আমি ওনার চুলের মুঠি ধরে ডিরেক্ট বাংলাদেশের বাইরে পাঠিয়ে দেব। কথাটা বলে পাশে ফিরতেই আরশকে দেখে অবনীর কলিজা কেঁপে উঠল। সবাই একসাথে আরশকে সরি স্যার বলল। আরশ হাতের ইশারায় জিসান আর রূপাকে বসতে বলল। মিস অবনী, কি যেন বলছিলেন আপনি? চুপ হয়ে গেলেন কেন? বলুন, আমিও একটু আপনার স্বপ্ন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে চাই। কি ব্যাপার, আপনি চুপ করে আছেন কেন? আমি আসার সাথে সাথে আপনার স্বপ্ন কি ঘুরতে ঘুরতে বাংলাদেশের বাইরে চলে গেছে? সরি স্যার, স্যার আমার চাকরিটা কি আছে না গেছে? অবনীর কথায় আরশ প্রত্যুত্তর না করে সবাইকে কনফারেন্স রুমে আসতে বলে চলে গেল। মূলত আরশ তখন একটু সামনে এগিয়ে আবার ব্যাক করেছিল ওদের কনফারেন্স রুমে ডাকার জন্য, কিন্তু এসে যা শুনলো তাতে সে হাসবে নাকি কাঁদবে সেটাই বুঝে উঠতে পারছে না। দোস্ত, আমার চাকরিটা বাঁচা প্লিজ। আরে তোর জন্য সব সময় আমার ফেসে যায়। তারপর তারা কনফারেন্স রুমে যায়। একটা নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা শেষে আরশ হাতে একটা কলম ঘোরাতে ঘোরাতে বলল, মিস্টার জিসান, যখন আপনি কাজ করেন আপনার পাশে যদি একটা ফাটা স্পিকার বাজতে থাকে, তখন আপনি কিভাবে কাজ করবেন? কেন স্যার, কানে তুলো গুজে নেব? নো নো নো, ইটস রং ডিসিশন মিস্টার জিসান। কানে তুলো গুঁজে বসে থাকলে তো হবে না। আপনার উচিত শব্দটা যেখান থেকে আসছে সেখানে তৎক্ষণাৎ স্কচ টেপ মেরে দেয়া। তা কিভাবে সম্ভব স্যার? আওয়াজটা যদি কোনো মাইক থেকে আসে সেখানে কি করে টেপ মারবো? সম্ভব জিসান, সবই সম্ভব। আপনি একটু চোখ কান খোলা রাখলে আশেপাশেই টেপ লাগানোর মতো মাইক পেয়ে যাবেন। কথাটা অবনীর দিকে তাকিয়ে বলল। অবনীর বুঝতে বাকি রইল না কথাটা আরশ তাকে উদ্দেশ্য করেই বলেছে। অবনী জিসানের কানের কাছে ফিসফিস করে বলল, স্যার, কথাটা আমাকে উদ্দেশ্য করেই বলেছে, তাই না রে? জিসান আরশের দিকে তাকিয়ে হালকা বোকা হেসে দাঁত চেপে আস্তে করে বলল। তো থাক, তো দুটো পায়ে পড়ে। কনফারেন্স রুম থেকে এসে অবনী রূপাকে বলল, দোস্ত, এসব প্রজেক্ট নিয়ে কোনো আইডিয়াই তো আমার মাথায় আসছে না। এসব নিয়ে ভাবতে ভাবতে আমার মাথাটাই শেষ। তার মধ্যে 24 ঘন্টা ভয়ে থাকি কখন ওই বজ্জাত বস কোন নালিশ নিয়ে আসে। তুই বরং একটা কাজ কর, কোনোভাবে স্যারকে পটানোর চেষ্টা কর, তাহলে তো রাজ্যও তোর। বললেই হলো। এতে করে স্যার যদি রেখে আমাকে অফিস থেকে বের করে দেয়। আরে কিছুই করতে হবে না, তুই জাস্ট একটু সেজে গুজে কফি বানিয়ে স্যারের জন্য নিয়ে যাবি, তারপর স্যারের সাথে ভাব করে নিবি। তুই বলছিস এমন করলে সত্যি কাজ হবে? আরে হ্যাঁ রে বাবা, আমি সিনেমাতে এরকম অনেক কাহিনী দেখেছি, সেই জন্যই তো তোকে বুদ্ধিটা দিলাম। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে একটু ট্রাই করে দেখি। পরদিন আরশ তার চেয়ারে বসে ফাইল চেক করছিল, কিন্তু অবনী কোনো পারমিশন ছাড়াই তার কেবিনে ঢুকে অবাক হয়ে বলল, কি ব্যাপার মিস অবনী, আপনি কোনো পারমিশন ছাড়াই এইভাবে আমার ক্যাবিনে চলে আসলেন কেন? অবনী একটু এগিয়ে গিয়ে বলল, স্যার, আপনার কফি। কি ব্যাপার, আপনি এরকম মেয়েকে দাঁড়িয়ে আছেন, কোনো সমস্যা কি? অবনী থতমত খেয়ে বলল, কিছু না স্যার, কোমরটা একটু ধরেছিল তাই। কি বলেন, এত অল্প বয়সেই বুড়ো হওয়ার আভাস পাচ্ছেন? আর আমার জানেমান এখন স্ট্রং বিউটিফুল লেডি। বুড়ি হওয়ার কথা শুনে অবনীর একটু রাগ হলো,
কারণ সে তো একটু স্টাইলিশ হয়ে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু শেষের কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অবনী তড়িৎ গতিতে জিজ্ঞেস করল, আপনার জানেমান মানে আপনার গার্লফ্রেন্ড আছে? না, আমার দাদুই আমার একমাত্র জানেমান। দাদুর কথা শুনে অবনী একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল। ও আচ্ছা, তাই বলুন। অবনী একটু আমতা আমতা করে বলল, স্যার আপনার কি গার্লফ্রেন্ড আছে? হোয়াট দ্য? দাঁতে দাঁত চেপে কথাটা বলল আরশ। অবনী বোকা বোকা হেসে বলল, নেই তাই না? আমারও কোনো বয়ফ্রেন্ড নেই। অবনীর কথা শুনে আরশের আর বুঝতে বাকি রইল না অবনী কি মিন করতে চাইছে। আরশ বলল, মিস অবনী, জি স্যার। তামান্নাকে চেনেন নিশ্চয়ই? কোন তামান্না স্যার? আমার বিয়ে ছিল, ও হ্যাঁ, মনে পড়েছে। ও কিন্তু আমার প্রেমে পড়েছিল, একেবারে ঝাঁপিয়ে পড়েছিল। তারপর থাক থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। বোকা হাসি দিয়ে কথাটা বলল অবনী। গুড, আপনি এবার আসতে পারেন প্লিজ। বলে অবনীকে দরজাটা দেখিয়ে দিল। অবনীর লজ্জা পেয়ে গেল আর মনে মনে রাগ হলো রূপার ওপর। যাওয়ার সময় আরশ পেছন থেকে ডেকে বলল, যাওয়ার আগে কফিটা রেখে যান। অবনী এক প্রকার ইচ্ছে করে পড়ে যাওয়ার ভান করে আরশের গায়ে কফি ঢেলে দিল। সরি 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 স্যার, আমি সত্যি আপনার গায়ে কফি ফেলতে চাইনি, আই এম সরি। আরশ রাগে দৃষ্টিতে অবনীর দিকে তাকিয়ে বলল, গেট লস্ট। কিন্তু স্যার। আই সে গেট লস্ট। আরুষের রাগ দেখে অবনী দ্রুত চলে আসে। বর্তমান আরশের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে অবনী। বাবা, মিসেস খান, আপনি তো দেখছি ভাবনার রাজ্যে হারিয়ে গেলেন। ও আচ্ছা, মনে করার চেষ্টা করছেন নিশ্চয়ই। ঠিক আছে, আমি একটু সাহায্য করি আপনাকে। মেরুন কালারের টপস পরে জোকারের মতো সেজে গুজে আমার সামনে এসেছেন, মনে আছে নিশ্চয়ই? এই একদম বাজে কথা বলবেন না। আপনার মতো একটা লোকের প্রেমে পড়বো আমি? আমি কেন? কোনো পাগলও আপনার প্রেমে পড়তে চাইবে না। আর আমি কেন আপনাকে পটাতে চাইবো? আমি জাস্ট আপনাকে বলেছিলাম আপনার গার্লফ্রেন্ড আছে কিনা, তার মানে কি আমি আপনার প্রেমে পড়ে গেলাম? আমার তো মনে হচ্ছে আপনিই আমার প্রেমে পড়েছিলেন, তাই আমি কিরকম জামা পরেছি, কোন কালার পরেছি সব মনে রেখে দিয়েছেন। নাইস জোকস। প্রেমে পড়বো তাও আবার তোমার? সত্যি ইউ আর সো ফানি গার্ল। তুমি যেভাবে জোকারের মতো সংসেজে আমার সামনে গিয়েছিলে, আমি কেন, যে কেউ তোমার ওই অস্কার প্রাপ্ত সাজ 7 জন্মেও ভুলতে পারবে না। আর এত কথা কিভাবে বলতে পারো তুমি? মনে তো হচ্ছে কোনো স্বৈরাচার শাসকের অধীনে ছিলে, নতুন করে বাক স্বাধীনতা ফিরে পেয়েছো। এক্স্যাক্টলি তাই, স্বৈরাচার শাসকের অধীনেই ছিলাম, আর সেই স্বৈরাচার শাসক হলেন আপনি। তোমার সাথে তর্ক করার কোনো ইচ্ছে আমার নেই, বুঝেছো? আপনার সাথে তর্ক করারও আমার কোনো ইচ্ছে নেই, বুঝেছেন আপনি? ঘুম পাচ্ছে আমার, গুড নাইট। গুড নাইট? তোমার মতো একটা মেয়ে যার জীবনে থাকে তার রাত শুভ হয় কি করে? আজ থেকে প্রতিটা রাতই আমার অশুভ কাটবে। কথাটা বলে আরশ ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। আরশ ওয়াশরুম থেকে বের হলে অবনী বলল, আমি কি পরবো? কাবার্ডে শাড়ি রাখা আছে, দাদু আমার শত্রুর জন্য অতি যত্ন করে কতগুলো শাড়ি রেখে দিয়েছে। শাড়ি? আমি তো শাড়ি পরতে জানি না। কেন? তুমি নাকি গুণবতী, রূপবতী। দাদুর কথা শুনে তো আমি নিজেই ইমাজিন করেছিলাম কত জানি রূপবতী আর গুণবতী আমার বউ, শেষে কিনা তোমার মতো একটা ঢ্যাঁড়স আমার বউ। জীবনে শত্রুকে উপদেশ দিব না যাতে না দেখে বিয়ে না করে কখনো। তুমি আমার বউ, এটা যদি আমার অফিসের সবাই জানে, লজ্জায় তো আমার নাক কাটা যাবে। তাহলে তো ভালোই হবে। আমার তো জাস্ট ইমাজিন করতেই ইচ্ছে করছে যখন আপনার নাকটা থাকবে না, তখন আপনাকে দেখতে ঠিক কেমন লাগবে। আই এম সো মাচ এক্সাইটেড। জাস্ট শাট আপ। স্টুপিডের মতো কথা না বলে গিয়ে চেঞ্জ করে এসো। অবনী ওয়াশরুমে চলে গেল। আরশ বিছানায় পিঠ এলিয়ে দিল। কিছুক্ষণ পর অবনী শাড়ি পরে বেরিয়ে এলো। ওয়াশরুমের দরজা খোলাতে আরশ সেদিকে তাকায়। অবনীর দিকে তাকিয়ে আরশ হাসতে হাসতে শেষ। কি হয়েছে? আপনি এরকম ভূতের মতো হো হো করে হাসছেন কেন? এত রাতে কি আপনাকে ভূতে ধরেছে? আরশ কোনো রকম হাসি থামিয়ে বলল, তোমার মতো পেতনি যার ঘাড়ে চেপে আছে তার আর নতুন করে ভূতে ধরার প্রয়োজন পড়বে না। বিশ্বাস করো, তোমাকে এত ভয়ঙ্কর লাগছে যে একটা ভূত তোমাকে দেখলে ভয় পালিয়ে যাবে। কথাটা বলে আরশ আবারও হাসি শুরু করে দিল।
অবনী সোফায় আচ্ছা অবনী সোফার কুসুমগুলো আরুষের দিকে ছুঁড়ে মারল। অবনী আরুষকে বলল, আমি কোথায় ঘুমাবো? যদি নিজেকে বাংলা সিনেমার নায়িকা ভাবো তাহলে ফ্লোরে বিশাল জায়গা পড়ে আছে, শুয়ে পড়ো। অথবা সোফা খালি পড়ে আছে, সেখানেও ঘুমোতে পারো। আর যদি নিজেকে সুস্থ মস্তিষ্কের মানুষ মনে করো তাহলে বিছানায় অনেক জায়গা পড়ে আছে, পাশেই ঘুমাতে পারো। কথাটা বলে আরুষ নিজের মতো করে ঘুমিয়ে পড়ল। অবনীর ফ্লোরে আর সোফায় ঘুমানোর অভ্যাস নেই, আর ঢং করে নিজে কষ্ট পাওয়ার মানেই হয় না, তাই আরুষের পাশেই গুটিসুটি মেরে শুয়ে পড়ল। কিন্তু অবনীর একটা অভ্যাস আছে, হাত পা ছড়াছড়ি করা। অবনী নিজের পাগুলো বারবার আরুষের গায়ে তুলে দিচ্ছে, আরুষ বারবার নামিয়ে দিচ্ছে, কিন্তু অবনী বারবার একই কাজ করছে। তাই আরুষ খাটের কিনারায় চলে এলো, কিন্তু তাতেও রক্ষা মিলল না। অবনী পুরোটা খাট দখল করে নিল, আর ফলস্বরূপ আরুষ থপ করে ফ্লোরে পড়ে গেল। ফ্লোরে কিছু পড়ার শব্দে অবনীর চোখ মেলে তাকালো, কিন্তু তাকিয়ে যা দেখলো তাতে অবনীর হাসি থামছে না। অবনীকে এরকম হাসতে দেখে আরুষের মেজাজটা আরো খারাপ হয়ে গেল। তাকে বিছানা থেকে ফ্লোরে ফেলে দিল, যেখানে তাকে টেনে উপরে তুলবে তা না করে পাগলের মতো হেসে যাচ্ছে। অবনী কোনো মতে হাসি থামিয়ে বলল, এ কি আপনি নিচে কি করছেন? যুদ্ধ করতে নেমেছিলেন বুঝি? স্টপ দিস ননসেন্স। যুদ্ধ আমি নই, তুমি করছিলে। সারা বিছানা এমনভাবে হাত পা ছড়াছড়ি করছিলে যেন তুমি কোনো বিছানা নয়, পুকুরের মধ্যে মাছ ধরতে নেমেছিলে। এই, আপনি আমাকে এভাবে অপমান কেন করছেন? নিজেই আমাকে বিছানায় ঘুমোতে বললেন, এখন আবার নিজেই কথা শোনাচ্ছেন। তোমাকে বিছানায় ঘুমাতে বলেছিলাম, সারা বিছানায় হাত পা ছড়াছড়ি করতে বলিনি। এত কথা না বলে তোলো আমায়। আরুষ উঠে দাঁড়িয়ে বালিশটা হাতে নিল। কি ব্যাপার, আপনি বালিশ হাতে নিয়ে কোথায় যাচ্ছেন? সিনেমায় তো দেখেছিলাম নায়িকারা বিছানা ছেড়ে সোফায় ঘুমোতে যায়। এবার কি আপনি বিজনেস ছেড়ে ইউনিক টাইপের সিনেমা আবিষ্কার করতে চাইছেন নাকি? তোমার মতো মেয়ে যদি বউ হয়ে আসে তাহলে সবকিছুই ইউনিক হবে। তোমার মতো স্টুপিডের সাথে এক বিছানায় ঘুমানো জাস্ট ইম্পসিবল। তারপর আরও সোফায় শুয়ে পড়ল। অবনী মুখ ভেঙচি কেটে আবারও শুয়ে পড়ল। কিছুক্ষণ পর বাঁধল আরেক বিপত্তি। শুরু হয়ে গেল অবনীর ভুবন কাঁপানো নাক ডাকা। আরস মাত্র একটু শান্তিতে ঘুমোবে বলে শুয়েছিল, কিন্তু অবনীর নাক ডাকার আওয়াজ যেন তার কান ভেদ করে ব্রেনে গিয়ে পৌঁছাচ্ছে। আরস কানে বালিশ চেপে ধরল, তাও লাভ হলো না। হাত দিয়ে কান চেপে ধরল, তাতেও যখন লাভ হলো না, আরস এবার শোয়া থেকে উঠে বসল। ইয়া মাবুদ, এ তুমি আমাকে কোন বিপদের মধ্যে ফেলে দিলে? আরস বিছানার দিকে এগিয়ে গেল। আরসের ইচ্ছে করছে অবনীর গলা টিপে সারা জীবনের মতো নাক ডাকা বন্ধ করে দিতে। তা না পেরে আরস অবনীর নাক টিপে ধরল। শ্বাস নিতে না পেরে অবনী কে কে বলে ঘুম থেকে লাফিয়ে উঠল। চোখ মেলে আরসকে দেখে ভরকে গেল। ও মা গো, কে আছো গো? আমাকে বাঁচাও, এই রাক্ষসটা আমার মেরে ফেললো গো। কে কোথায়? আর কিছু বলার আগে আরস অবনীর মুখ চেপে ধরল। অবনীকে এরকম চেঁচাতে দেখে আরস ব্যাপাচাকা খেয়ে গেল। এই মেয়ে, কি সমস্যা তোমার? এরকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? সবাই কি তোমার জন্য আমার মতো রাতে না ঘুমিয়ে জেগে থাকবে? আর একটা সাউন্ড করলে করে তুলে ছাদে দিয়ে থপ করে ফেলে দেব, মাইন্ড ইট। অবনী আরসের কথা শুনে চোখ বড় বড় করে করছে। আরস ব্যাপারটা লক্ষ্য করতেই হাতটা সরিয়ে নিল। হাত সরাতেই অবনী বলল, কি বলতে চাইছেন আপনি? আপনি আমাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবেন আর আমি চুপচাপ দেখবো? আপনি জঘন্য জানতাম, কিন্তু এতটা জঘন্য সেটা জানতাম না। ভাগ্যিস আমার ঘুম ভেঙে গিয়েছিল, না হলে তো আগামীকাল ব্রেকিং নিউজ আসতো। স্ত্রী হত্যার দায়ে বাংলাদেশের টপ বিজনেসম্যান আরশ খানকে গ্রেফতার করা হলো, তারপর জেলফা। স্টপ, জাস্ট স্টপ দিস ননসেন্স। মিনিমাম কমন সেন্সটুকুও নেই তোমার? আমার কি কাজ নেই? আচ্ছা, আমার কি কাজ নেই নাকি যে তোমার মতো একটা অপদার্থকে খুন করতে যাব? তাহলে এভাবে আমার নাক টিপে ধরলেন কেন? তোমার ভুবন কাঁপানো নাক ডাকার আওয়াজ বন্ধ করার জন্য। বাবারে বাবা, যেভাবে ট্রাক্টর মেশিনের মতো নাক ডাকা শুরু করেছো, নাক ডাকার কোনো কম্পিটিশন থাকলে তুমি শিওর ফার্স্ট হতে। ছি ছি ছি, এত বড় অপবাদ আপনি আমায় দিতে পারলেন? শেষ পর্যন্ত কোনো কিছু নিয়ে না পেরে এবার নাক ডাকার ইস্যু খুঁজে বের করলেন। ছি, আপনার কি মনে হয়
আমি নাক ডাকলে আমি শুনতে পেতাম না? আমি সর্বোচ্চ একটু জোরে জোরেই শ্বাস নিই। আপনি কি চাইছেন বলুন তো? আমি কি আপনার জন্য শান্তিতে নিঃশ্বাসটুকু নিতে পারবো না? আচ্ছা, না, তা কেন পারবে না? আমাকে জ্বালাতেই তো আমার ঘাড়ে চেপে বসেছো। ইচ্ছে করছে দাদুকে ডেকে বলেই তোমার গুণবতী নাত বউয়ের গুণের বাহারে আমি শান্তিতে ঘুমাতেও পারছি না। শুরুতে বিছানা দখল করেছো, এবার রুমটাও দখল করতে চাইছো। থাকো তুমি রুমের মধ্যে, যত খুশি নাক ডাকো, হাত পা ছড়াছড়ি করো, আমি গেলাম। কথাটা বলে আরস দরজার ছিটকিনি খুলে বাইরে যাবে, কিন্তু সেখানেও আরেক সমস্যা। তার শয়তান বন্ধু হলো বাইরে থেকে দরজা লক করে দিয়েছে। আরসের এবার নিজের মাথায় নিজেই বাড়ি মারতে ইচ্ছে করছে। ইয়া মাবুদ, তুমি আমায় এই কোন ঝামেলায় ফেললে? আরসকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবনী বলল, কি হলো? এখনো দাঁড়িয়ে আছেন কেন? নিজেকে খুব চালাক ভাবেন আপনি, তাই না? কি ভেবেছিলেন আপনি রুম থেকে চলে যাচ্ছেন সেটা শুনে আমি বলবো না গো, ও গো তুমি যেও না গো, আমি তোমার স্ত্রী, রুম থেকে যদি যেতেই হয় তাহলে আমিই চলে যাচ্ছি। আপনি যদি আমার থেকে এরকম কিছু আশা করে থাকেন তাহলে সেই আশাকে পদ্মা সেতুতে নিয়ে টুস করে ফেলে দিয়ে আসুন, কারণ এইরকম কিচ্ছু হবে না। অবনীর কথায় আরসের মেজাজটা আরো বিগড়ে গেল। এই, তুমি থামবে? আবার ধৈর্যের সীমা ছাড়িও না, বলে দিলাম। আমি রেগে গেলে ঠিক কি হতে পারি তুমি ভাবতেও পারছো না। তোমার মতো মেয়ের কাছে আমি এমনটা দুঃস্বপ্নেও আশা করি না। ওকে, নেহাত বাইরে থেকে দরজা লক করা, তাই বের হতে পারছি না। শয়তান বন্ধুগুলো বাইরে থেকে দরজাটা লক করে দিয়েছে। বাই এনি চান্স আপনি এবার তাদের শিখিয়ে দেননি তো বাইরে থেকে দরজা বন্ধ করতে? অবনীর কথায় আরস রাগী দৃষ্টিতে তাকাতেই অবনী চুপ হয়ে যায়, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। পরে যদি আরো সত্যিই রেগে যায় তাহলে তার রক্ষে থাকবে না। আরস একটা কুলবালিশ নিয়ে বিছানার মাঝে রেখে অবনীর দিকে আঙুল তুলে বলল, যথেষ্ট সহ্য করেছি, আর না। এবার যতক্ষণ পর্যন্ত আমার ঘুম না আসবে ততক্ষণ তুমি জেগে থাক। যদি আমার ঘুমে বিন্দু মাত্র ডিস্টার্ব হয়, তুমি ভাবতেও পারছো না তোমার জন্য কত বড় শাস্তি অপেক্ষা করছে। আর মাছ দিয়ে কোলবালিশ দিয়ে দিলাম। এই পাশেরটা আমার, ও পাশটা তোমার। সীমানা যদি অতিক্রম করেছো, আচ্ছা, সীমানা অতিক্রম করে যদি 1 ইঞ্চিও এদিকে এসেছো, আমি তোমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেব। মাইন্ড ইট। কথাটা বলে আরস শুয়ে বলল। কিছুক্ষণ পর অবনী বলল, মিস্টার খান, আপনি কি জেগে আছেন? আরসের কোনো সারা শব্দ না পেয়ে অবনী একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, শালা কি পেয়েছিসটা কি? হ্যাঁ, আমাকে কি এখনো নিজের কর্মচারী ভাবিস? অফিসের মতো বাড়িতেও নিজেকে বস ভাবা শুরু করেছিস? এটা কি তোর অফিস নাকি? হ্যাঁ, নেহায়াত আজ দয়া করে ছেড়ে দিলাম। নেক্সট টাইম দেখিস আমার সাথে বসগিরি করতে আসলে না, কি হাল করি আমি তোর। অবনী কি জিনিস হাড়ে হাড়ে বোঝাবো তোকে আমি। তোর এসব বসগিরি অফিসে দেখাবি, বাড়িতে নয়। কথাটা বলে শোয়ার জন্য পেছন ফিরতে অবনীর চোখে উঠল, কারণ আরস তার দিকে কেমন করে তাকিয়ে আছে। এ কি আপনি আপনি না ঘুমোচ্ছিলেন? ঘুম ভাঙলো কিভাবে? কোনো স্বপ্ন টপ্ন দেখছিলেন নাকি? ঘুমাতে পারলে তো স্বপ্নটা দেখবো। আরে এত রাতে তোমার সাথে তর্ক করার কোনো মুড নেই আমার। তোমাকে তো আমি পরে দেখে নেব, অসভ্য মেয়ে কোথাকার। কথাটা বলে আরস পেছন ঘুরে ঘুমিয়ে পড়ল। অবনী নিজের বুকে থুথু দিয়ে মনে মনে বলল, যাক বাবা, এই যাত্রা বেঁচে গেছি তাহলে। সকালবেলা অবনীর চোখ মিলে দেখলো তাদের মাঝে কুলবালিশটার নিচে পড়ে আছে। সে আরসের বুকের উপর মাথা দিয়ে রেখেছে। অবনী দ্রুত ছিটকে সরে গেল। বাপরে বাপ, এখন যদি খারুসটা দেখতো আমি তার বুকে মাথা রেখেছি, নিশ্চয়ই মাথার গর্দানটা যেত আমার। অবনী আরসের দিকে তাকিয়ে বলল, কি সুন্দর করে ঘুমাচ্ছে। ইস, দেখে তো মনে হচ্ছে বাচ্চা একটা ছেলে। কে বলবে এই নিষ্পাপ চেহারার আড়ালে শয়তান লুকিয়ে আছে? যদি বজ্জাত লোকটা সবসময় এরকম থাকতো কত সুন্দর লাগতো দেখতে। ইচ্ছে তো করছে এই নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে থাকি। তারপর অবনীর মাথায় আবার দুষ্ট বুদ্ধি এলো। নো নো অবনী, বাই এনি চান্স তুই কি বজ্জাত বসের প্রেমে পড়ছিস নাকি? না না না, একদম না। দরকার পড়লে পদ্মা সেতুতে ঝাঁপিয়ে পড়, তারপরে ওই বেয়াদবটার প্রেমে পড়িস না। আমার ঘুম হারাম করে নিজে শান্তিতে ঘুমোচ্ছে, তাই না?
চান্দু, দেখো এবার আমি কিভাবে তোমার ঘুমটা নষ্ট করি, আরামের ঘুম হারাম করি কিভাবে, দেখো। অবনী এক মগ পানি এনে আরুষের গায়ে ঢেলে দিল। আচমকা পানি পড়াতে আরুষ হন্তদন্ত হয়ে লাফিয়ে উঠল। দাদু, ছাদ ফুটা হলো কি করে? আরুষের অবস্থা দেখে অবনী হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। অবনীর হাতে মগ দেখে আরুষের আর বসতে বাকি রইল না, পানিটা অবনী ঢেলেছিল। আরুষ রাগের দৃষ্টিতে অবনীর দিকে তাকিয়ে কিছু না বলে হনহন করে ওয়াশরুমে গেল। আরুষের এমন কাজে অবনীর হাসি যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। কিছুক্ষণ পর আরুষ ওয়াশরুমে গিয়ে এক বালতি পানি এনে অবনীর গায়ে ঢেলে দিয়ে অবনীকে পুরো কাক ভেজা করে দিল। এবার আরুষ হাসতে হাসতে বলল, কি হলো ম্যাডাম, খুব হাসি পাচ্ছে তাই না? এবার হাসছো না কেন? আচ্ছা, এবার হাসছো না কেন? হাসো। তুমি তো আমার অর্ধাঙ্গিনী বলে কথা। আমি ভিজবো আর তুমি হাসবে, তা তো হতে পারে না। তার চেয়ে বরং দুজনে একসাথে হাসি। আরুষের হাসি দেখে অবনীর রাগে গা জ্বলে উঠল। অবনীর রাগে ফোঁস করতে করতে বলল, এটা কি করলেন আপনি? আমার গায়ে পানি কেন ঢেলে দিলেন? কেন, পানি ঢালা তো খুব মজা তাই না? তাই আমিও একটু অংশীদার হলাম। আপনি বেলা করে পড়ে পড়ে ঘুমোচ্ছিলেন, তাই তো আমি আপনার ঘুম ভাঙানোর জন্য পানি ঢেলেছিলাম। আপনি কেন আমাকে কাক ভেজা করে দিলেন? আমি কি তোমাকে বলেছিলাম আমাকে সকালবেলা জাগিয়ে দিও? নিজেকে খুব চালাক মনে করো তাই না? তুমি নিজেকে যতটা চালাক ভাবো ততটা চালাক তুমি নাও। চালাকি করতেও মিনিমাম নলেজ থাকা প্রয়োজন, যেটা তোমার নেই। শুধু বেকার আমার পেছনে লাগতে এসো না। আমার পেছনে যতবারই লাগতে আসবে ততবারই এরকম ফল হবে। কথাটা বলে আরুষ রুম থেকে বেরিয়ে গেল। অবনী নিজে নিজে বলছে, আমার বুদ্ধি নেই তাই না? বুদ্ধি নেই তো কি হয়েছে, শয়তানি বুদ্ধি তো আছে। আপনাকে যদি আমি নাকানি চুবানি না খাইয়েছি তো আমার নামও অবনীকা অবন্তী নয়। কথাটা বলে অবনী চেঞ্জ করতে গেল। ফ্রেশে অবনী বাইরের দিকে পা রাখলো। সিঁড়ির পাশের রুমটা আরুষের বাবা মায়ের। অবনী ওদিকটায় যাচ্ছিল, হঠাৎ অবনীর পায়ের সামনে ফুলের টবের ভাঙা অংশ পড়ল। মনে হচ্ছে কেউ ছুঁড়ে মেরেছে। অবনী যেদিক থেকে টবটা এলো সেদিক অনুসরণ করে পা বাড়ালো। গিয়ে যা শুনলো তাতে অবনী ভরকে গেল। অবনী আড়ি পেতে শুনছে ভেতর থেকে একটি মেয়ে বলছে, আরে আমি কি চেয়েছি নাকি? তুই তো জানিস ওই জাহানারা খান আমার স্বামী আর ছেলেটাকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে। আমি তোর কথা বলেছিলাম, কিন্তু ওই জাহানারা খান কিছুতেই তোর সাথে বিয়ে দিতে মত দেয়নি। শান্ত হ মা, আমায় ভুল বুঝিস না, আমি কম চেষ্টা করিনি। আরে এমনি এমনি তো ফিরে আসিনি, ওই থার্ড ক্লাস মেয়েটাই তো জমের মুখ থেকে ফিরিয়ে এনেছে বুড়িটাকে। সেদিন যদি বুড়িটা মরতো তাহলে আজ এই খান ভবনের মালকিন হতাম আমি। সব কিছু হতো আমার নির্দেশে। হা 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 করে শয়তানি হাসি দিল চৈতি। চৈতি প্রিয়া খানের একমাত্র বোনের একমাত্র মেয়ে। চৈতির জন্মের সময় তার মা মারা যায়, বাবা আরেক বিয়ে করে। প্রিয়া খান চৈতিকে নিজের কাছে নিয়ে আসে। তার মূল উদ্দেশ্য ছিল আরও সে সামনে সামনে চৈতি থাকবে আর চৈতিকে নিজের পুত্রবধূ বানাবে। কিন্তু তার সেই আশায় জল ঢেলে দিল জাহানারা খান। তিনি বলে দিয়েছেন খান ভবনের ঐতিহ্য ভেঙে তাদের বিয়ে মেনে নিয়েছে বলে এই নয় যে চিরদিনের জন্য খানবাড়ির ঐতিহ্য মুছে যাবে। আত্মীয়ের মধ্যে আত্মীয়তা খানবাড়ির নিয়ম নয়। মূলত জাহানারা খানের এমনিও চৈতিকে পছন্দ ছিল না।
তার আচার আচরণ ছিল উশৃঙ্খল টাইপের। এতক্ষণ তাদের দুজনে সব কথাই শুনল অবনী। ওদের কথা শুনে অবনী বলছে, আরে বাহ, আমার শাশুড়ি মা তো দেখছি রিনা খানের চেয়ে কোনো অংশে কম নয়। নামেও বেশ মিল আছে, খান আর খান। এক খান দেখলাম টিভিতে, আরেক খান দেখলাম আমার সংসারে। আর ওই ডাইনিটার শখ দেখে তো আমার পিত্তি জ্বলে যায়। শখ কত আমার বরকে আমার থেকে ছিনিয়ে নিবে। যতই ওই বজ্জাত বসকে না দেখতে পারি, তাই বলে কি নিজের স্বামীকে তোর মতো ডাইনির হাতে তুলে দিব নাকি? তুই যদি ডাইনি হোস, আমি প্রয়োজনে পিশাচিনি হব। তখনই কেউ একজন অবনীকে হ্যাঁচকা টান দিয়ে সরিয়ে নিল।